অন্নপূর্ণা যোজনার 13 পাতার যে ফর্ম অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে, সেই ফর্মে যাওয়া তথ্য নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন উঠে আসছে। ফর্মের 1 নম্বর পাতায় বিভাগ কয়ের 9 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করে দেখবে, সেখানে তোমার ফ্যামিলি ডিটেলস চাইছে, যেখানে পরিবারের প্রধানের সঙ্গে আরো 5 জন ফ্যামিলি মেম্বারের ডিটেলস তুমি অ্যাড করতে পারবে। এবার একটা প্রশ্ন, যদি ফ্যামিলি মেম্বার এর বেশি হয় সেক্ষেত্রে কি করা যাবে? যদিও অনেকে বলবে 13 নম্বর পৃষ্ঠায় লেখা আছে ফ্যামিলি বলতে কি বোঝানো হয়, যে যারা একসাথে বসবাস করে বা একই রান্নাঘরে রান্না করা খাবার খেয়ে থাকেন তাদেরকে ফ্যামিলি বলা হচ্ছে। এখনো এমন অনেক 91টি ফ্যামিলি আছে যেখানে প্রায় 18-20টা মেম্বার একসঙ্গে থাকেন, একই বাড়িতে বসবাস করেন, একই রান্নাঘরে রান্না করা খাবার খেয়ে থাকেন। তারা এক্ষেত্রে কি করবে? এরপর আসছি 3 নম্বর পাতায় বিভাগ গ সম্পদের ঘরে, যেখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? তো অপশন দেওয়া আছে হ্যাঁ কি না, টিক মারুন। এর থেকে কিন্তু এটা পরিষ্কার হয় না যে আপনার কি পাকা বাড়ি আছে নাকি কাঁচা বাড়ি, মানে অস্থায়ী কোনো বাড়ি, বা এটাও পরিষ্কার হয় না পাকা বাড়ি দোতলা বাড়ি অথচ 3টের কম রুম আছে। এখন তো অনেকেই শহর এলাকায় ফ্ল্যাটে থাকেন, 2 BHK বা 3 BHK, তাহলে তারা কি ফিল আপ করবে এখানটাতে? নেক্সট, পারিবারিক জমির মালিকানা, সব থেকে জটিল একটা বিষয়, কারণ শরিকি সমস্যা খুব গুরুতর একটি সমস্যা। এই সমস্যায় প্রায় মানুষই ভোগেন। এমন অনেক কেস দেখা যায় একই জমির মালিকানা নিয়ে 2 ভাই বা 3 ভাই কেস করেছে, তাহলে তারা কি করবে এক্ষেত্রে? আবার ধরুন কোনো একটা ফ্যামিলিতে পারিবারিক সম্পত্তি রয়েছে, কিন্তু এই মুহূর্তে বাড়িতে যে মেম্বারগুলো আছে তাদের কারোর নামে নেই, মানে আমি বাপত্য সম্পত্তির কথা বলছি, সেক্ষেত্রে কি করবে তারা? বা ধরুন কোনো ফ্যামিলিতে 4 ছেলে, বাবার সম্পত্তি আছে কিন্তু এখনো ভাগ হয়নি, তাহলে এবার ফ্যামিলি হিসাবে তারা আলাদা হয়ে গেছে কিন্তু সম্পত্তি মানে জমি জমাটা একসাথেই আছে, তাহলে তারা কি হিসাব দেবে এখানে? এটাও কিন্তু ক্লিয়ার নেই। এরপর নেক্সট 6 নম্বর পাতায় আর একটা পার্ট আছে যেখানে আপনার পরিবারের শিক্ষিত এবং অশিক্ষিত সদস্যদের সংখ্যা লিখতে বলা হয়েছে, কিন্তু এটা স্পষ্ট করা নেই এখানে যে কত ক্লাস অবধি পড়াশোনা বা কতটুকু অক্ষর জ্ঞান থাকলে আমি তাকে শিক্ষিত বলবো বা অশিক্ষিত বলবো। মানে কেউ যদি শুধুমাত্র সইটুকু করতে পারে, তার সামান্য অক্ষর জ্ঞান আছে, তাকে কি আমি শিক্ষিত বলতে পারি, নাকি মিনিমাম কিছু কোনো ক্লাস অবধি পড়াশোনা করতে হবে তবে আমি তাকে শিক্ষিত বলতে পারবো? এই কথা কিন্তু এখানে কোথাও উল্লেখ নেই বা এর কোনো নির্দেশিকা এখনো পাওয়া যায়নি। ফর্মটি 4 নম্বর পাতায় যে স্বাস্থ্য বীমা সংক্রান্ত তথ্য। এবার ধরুন এমন অনেক ঘটনা শোনা যায় বা দেখা যায় যে আপনার অজান্তেই আপনার নামে একটা স্বাস্থ্য বীমা চলছে। কারা চালু করেছে? ব্যাংক মারফত চালু হয়ে যায়, চালু করে দেয় তারা। এবার টাকাটা মানে প্রিমিয়ামটা অটো কাট হয়ে যায়, আপনি হয়তো জানতেও পারেন না, সেক্ষেত্রে আপনি কোনো তথ্য দিলেন না, তাহলে এই যে ভুলটা হলো এটা কিন্তু অজান্তে ভুল, সেক্ষেত্রে কি হবে? প্রশ্নগুলো এ কারণেই উঠছে, যদি কোনো ভুল তথ্য ভুলবশত দিয়ে দেওয়া হয় তাহলে কি ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, নাকি যাচাই করা হবে এটা কি অজান্তে ভুল নাকি ভুলবশত ভুল? কারণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন এই সমস্ত তথ্য কিন্তু ভেরিফিকেশন করা হবে, ভেরিফিকেশন করার পর যদি কোনো দেখা যায় ভুল তথ্য দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। তাই সাধারণ মানুষের প্রত্যাশা যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো নিয়ম এবং এক্সাক্ট ব্যাখ্যা যেন পরিষ্কারভাবে জানানো হয় যাতে সকলের সুবিধা হয়। যদিও এটা জানানো হয়েছে যে এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে সরকারিভাবে সাহায্য করা হবে, তবুও যদি এই তথ্যগুলো আগে থেকে ক্লিয়ার করে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের নথিগুলো জোগাড় করতে সুবিধা হবে। ভিডিওটি এ পর্যন্ত ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এ বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবেন।